কিভাবে একটি সম্প্রদায় ধরুন দশকের পর দশক ধরে চরম মাত্রায় নিয়মতান্ত্রিক নিপীড়নের শিকার হওয়ার পরও প্রতিশোধ নেওয়ার কথা চিন্তাও করে না। উল্টো তারা তাদের প্রতিবেশীদের জন্য বা বলা যায় পুরো বিশ্বের কাছে আশার একটা প্রধান উৎস হয়ে ওঠে। ব্যাপারটা সত্যি অভাবনীয়। একদম। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটি অদ্ভুত এবং কৌতূহলোদ্দীপক প্যারাডক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ আজকের পৃথিবীতে যখন চারদিকে এত বিভেদ, এত সংঘাত আর অস্থিরতা, ঠিক অস্থিরতা, তখন একটি গোষ্ঠী সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিঃস্বার্থভাবে সমাজ পরিবর্তনের একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি করে চলেছে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল দ্য ইউনিভার্সাল হাউস অব জাস্টিসের লেখা রিজওয়ান 26-এর বার্তা। পাশাপাশি আমাদের কাছে রয়েছে এর উপর ভিত্তি করে বাংলায় লেখা একটি সারসংক্ষেপ, যা বাহাই সম্প্রদায়ের 9 বছর মেয়াদী পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের করণীয়গুলো স্পষ্ট করে দেয়। আমাদের মিশন হল কেবল তত্ত্বের খোলস থেকে বেরিয়ে কিভাবে বাস্তবে একদম মাঠে ময়দানে ঐক্যের ভিত্তিতে কাজ করা সম্ভব তা এই সূত্রগুলো থেকে আবিষ্কার করা। আসলে এই দলিলগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এগুলো শূন্য থেকে তৈরি করা কোনো কাল্পনিক ইউটোপিয়ার ব্লুপ্রিন্ট বা নকশা নয়। ও আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো হলো একটি বৈশ্বিক সম্প্রদায়ের গত কয়েক দশকের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা তথ্যের নির্যাস। রিজওয়ান 2026-এর বার্তাটি স্পষ্ট করে দেয় যে বাহাই সম্প্রদায়ের এই পরিকল্পনার দ্বিতীয় এবং বৃহত্তর পর্যায় শুরু হয়েছে। আর এই পর্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিজ্ঞতাভিত্তিক শিখন বা এক্সপিরিয়েন্স বেসড লার্নিং। প্রাতিষ্ঠানিক সভাগুলোতে এখন আর কেবল অনুমান বা তাত্ত্বিক মডেল নিয়ে আলোচনা হচ্ছে না, যেন কোনো কর্পোরেট মিটিংয়ের কথা হচ্ছে। হ্যাঁ, অনেকেই এমনটা ভাবতে পারেন। এটা কি স্রেফ একটা গাল ভরার শব্দ বা বাজওয়ার্ড, নাকি এর পেছনে সত্যি কোনো ভিন্ন মেকানিজম কাজ করছে? কারণ যে কোনো প্রতিষ্ঠানই তো দাবি করে যে তারা নিজেদের অভিজ্ঞতা থেকে শেখে। আপনার খটকা লাগাটা খুব স্বাভাবিক। শুনতে সাধারণ কর্পোরেট ধারণার মতো মনে হলেও এই দলিলের প্রেক্ষাপটে এটি সম্পূর্ণ ভিন্ন একটি মেকানিজম। একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। দেখুন, কর্পোরেট জগতে অভিজ্ঞতা থেকে শেখার মূল উদ্দেশ্য থাকে মুনাফা বৃদ্ধি বা বাজার দখল করা। কিন্তু এখানে এই মেকানিজমের উদ্দেশ্য হল ঐশ্বরিক শিক্ষার আদলে একটি সম্পূর্ণ জীবনধারা বা ওয়ে অফ লাইফ গড়ে তোলা। জীবনধারা। আচ্ছা, সূত্রটি এখানে একটি অত্যন্ত সুনির্দিষ্ট পরিভাষা ব্যবহার করেছে, থার্ড মাইলস্টোন ক্লাস্টার। এই ক্লাস্টারগুলো বা এলাকাগুলো থেকে প্রাপ্ত সমৃদ্ধ অভিজ্ঞতাকে এখন ফসল হিসেবে সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই থার্ড মাইলস্টোন ক্লাস্টার জিনিসটা আসলে কি? এটা কি কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা, নাকি কাজের কোনো বিশেষ স্তরের নাম? ভালো প্রশ্ন। ক্লাস্টার হল মূলত একটি ভৌগোলিক এলাকা, যেমন ধরুন একটি বড় শহর বা কয়েকটি গ্রামের সমষ্টি, যা প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করা হয়েছে। আচ্ছা, বুঝলাম। আর মাইলস্টোন? আর মাইলস্টোন হল সেই এলাকায় তাদের কমিউনিটি বিল্ডিং বা সমাজ গঠনের কাজের পরিপক্কতার স্তর। প্রথম মাইলস্টোন হয়তো কেবল কাজ শুরু হয়েছে, কয়েকজন মানুষ মিলে কিছু ক্লাস বা প্রার্থনার আয়োজন করছে। একদম প্রাথমিক পর্যায়ে। ঠিক। কিন্তু থার্ড মাইলস্টোন বা তৃতীয় মাইলফলকে পৌঁছনোর হল সেই এলাকায় এই কার্যক্রমগুলো একটি স্বয়ংক্রিয় এবং টেকসই রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় মানুষরাই এখন নিজেদের সমাজ গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তার বাইরে থেকে কাউকে এসে শিখিয়ে দিতে হচ্ছে না। একদমই না। তারা নিজেরাই শিশুদের নৈতিক শিক্ষার ক্লাস করাচ্ছে, যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে। অর্থাৎ এই থার্ড মাইলস্টোন ক্লাস্টারগুলো আসলে এক একটি জীবন্ত ল্যাবরেটরি বা পরীক্ষাগার হিসেবে কাজ করছে। দারুণ তো। হ্যাঁ, যেখান থেকে পাওয়া ডেটা বা অভিজ্ঞতা পুরো বিশ্বের অন্যান্য ক্লাস্টারগুলোতে প্রয়োগ করা হচ্ছে। এটা একটা চমৎকার ধারণা। এটাকে যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করা যায়, এটি অনেকটা বৈজ্ঞানিক গবেষণা বা মেডিকেল ট্রায়াল থেকে বেরিয়ে এসে সরাসরি ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাওয়ার মতো। চমৎকার উপমা। ল্যাবের ভেতর ইঁদুরের উপর পরীক্ষা চালানোর বদলে তারা সরাসরি সমাজের ভেতরে কাজ করছে। সাঁতার কাটার ম্যানুয়াল পড়া বাদ দিয়ে সোজা পানিতে নেমে সাঁতার শেখার মতো আর কি। ঠিক তাই। তারা দেখছে কোন পদ্ধতি কাজ করে, কোথায় মানুষ একত্রিত হয়, কোথায় দ্বন্দ্ব তৈরি হয়, আর সেই অনুযায়ী নিজেদের পদ্ধতি প্রতিনিয়ত পরিমার্জন করছে। তারা কেবল কিছু নিয়মকানুন বা প্রকল্প বাস্তবায়নের ওপর নির্ভর না করে ঐক্য এবং সেবাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করছে। আপনি একদম সঠিক মেকানিজমটি ধরেছেন।
যখন কোনো সমাজ কেবল একটি লিখিত তত্ত্ব বা অনমনীয় আদর্শের ওপর দাঁড়িয়ে থাকে, তখন তো একটু ধাক্কা লাগলেই ভেঙে পড়ার কথা। ঠিক বলেছেন। যে কোনো বড় ধরনের বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক ধস বা মহামারীর মতো সংকটে সেই সমাজ ভেঙে পড়ার তীব্র ঝুঁকিতে থাকে, কারণ তাদের শিকড় বাস্তবতার মাটিতে শক্তভাবে প্রথিত থাকে না। যুক্তিসঙ্গত কথা। কিন্তু যখন তারা এই ধরনের বিকেন্দ্রীকৃত অভিজ্ঞতাভিত্তিক শিখনকে আপন করে নেয়, তখন তাদের কাজের ভিত্তি অনেক বেশি মজবুত হয়। মানুষের আচার-আচরণ, পারস্পরিক মিথস্ক্রিয়া এবং আকাঙ্ক্ষাগুলো একটি ঐশ্বরিক কাঠামোর মধ্যে নতুন রূপ পায়। যার ফলে পৃথিবীর যতই টালমাটাল অবস্থা হোক না কেন, তারা টিকে থাকে। হ্যাঁ, এই স্বয়ংক্রিয় লার্নিং লুপ বা শেখার চক্রের কারণে তারা যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। যদি তারা এই ধরনের একটি জটিল এবং বাস্তবসম্মত শেখার চক্র তৈরিই করে ফেলে, তাহলে একটা প্রশ্ন জাগে, তারা আসলে কাদের সাথে এই অভিজ্ঞতাগুলো বিনিময় করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে তারা কি কেবল নিজেদের গণ্ডির ভেতরেই আটকে আছে? কারণ সূত্র তো বলছে তারা তৃণমূল পর্যায়ে সমাজের বৃহত্তর অংশের সাথে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু কিভাবে? এখানে এই দলিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিকটি উন্মোচিত হয়। তারা কিন্তু কেবল নিজেদের সম্প্রদায়ের ভেতরেই কাজ করছে না। রিজওয়ান বার্তা অনুযায়ী তারা প্রতিবেশী এবং সমমনা বন্ধুদের সাথে গভীরভাবে যুক্ত হচ্ছে। আচ্ছা। সমাজের বৃহত্তর অংশের সাথে তাদের এই মিথস্ক্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি যে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ থেকে সম্পূর্ণ মুক্ত। তাদের এই কার্যক্রম আসে সমাজের সকলের মঙ্গলের জন্য একটি আন্তরিক উদ্বেগ থেকে। আর ঠিক এই জায়গাটাতেই আমার সবচেয়ে বড় খটকা লাগে। কেন? কারণ সাধারণত ইতিহাস ঘাঁটলে বা বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, যারা সমাজ পরিবর্তনের কথা বলে তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে। তারা দৃঢ়ভাবে দাবি করে যে তাদের কাছেই সব সমস্যার চূড়ান্ত সমাধান আছে। হ্যাঁ, এটা আমরা প্রায়ই দেখি। তাদের রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। কিন্তু এই দলিলের চিত্রটি সম্পূর্ণ বিপরীত। তারা কোনো রাজনৈতিক ক্ষমতা চাচ্ছে না। একদমই না। তাহলে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছাড়া এবং সব উত্তর না জেনেও কিভাবে একটি গোষ্ঠী সমাজে এতটা প্রভাব ফেলতে পারে? এটা তো প্রচলিত ক্ষমতার ধারণার সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। এটি প্রচলিত ক্ষমতার ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেই এটি এত কার্যকর। সমাজের নীতি নির্ধারক বা কর্তৃপক্ষের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে তারা সৎ এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বজায় রাখে। রাজনৈতিক ক্ষমতার মূল মেকানিজম তো হলো বিভাজন, তাই না? ঠিক, সেখানে একদল জেতে এবং আরেক দল হারে। কিন্তু এই সম্প্রদায়ের মেকানিজমটি হল একসাথে শেখা বা লার্নিং টুগেদার। আচ্ছা, একসাথে শেখা। হ্যাঁ, যখন কেউ সমাজে গিয়ে বলে আমাদের কাছে সব উত্তর নেই, আসুন আমরা একসাথে কাজ করে দেখি কোনটা ভালো কাজ করে, তখন স্বয়ংক্রিয়ভাবেই চারপাশের মানুষের প্রতিরক্ষামূলক মানসিকতা বা ডিফেন্স মেকানিজম নেমে যায়। এটা তো একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। যখন কেউ ক্ষমতা দাবি করে না, তখন তাকে আর কেউ হুমকি হিসাবে দেখে না। একদম। তবে এটি কেবল কৌশল নয়, এটি তাদের মূল বিশ্বাস। রাজনৈতিক ক্ষমতার বদলে তারা সামাজিক ঐক্য এবং গঠনমূলক নীতির উপর জোর দেয়। বুঝতে পারছি। যখন কোনো সম্প্রদায়ের লক্ষ্য হয় অন্যের উপর আধিপত্য বিস্তার না করে সমাজের সক্ষমতা বৃদ্ধি করা, তখন তারা সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথে একটি অহিংস এবং স্বার্থহীন সম্পর্ক তৈরি করতে পারে। আর এই পদ্ধতিটি সমাজেও অনেক বেশি গভীর এবং স্থায়ী প্রভাব ফেলে, কারণ এখানে কেউ নির্দেশ দিচ্ছে না, সবাই মিলে সমস্যাগুলোর সমাধান খুঁজছে। ঠিক তাই। আচ্ছা, এই যে সমাজ পরিবর্তনের বিশাল এক যজ্ঞের কথা বলা হচ্ছে, যেখানে প্রতিদিন মানুষের কাছে যেতে হচ্ছে, নতুন নতুন অভিজ্ঞতা থেকে শিখতে হচ্ছে, এই কাজের জন্য তো বিপুল পরিমাণ প্রাণশক্তি আর ধৈর্যের প্রয়োজন। নিশ্চিতভাবেই। দলিলটি পড়লে দেখা যায় এই পুরো প্রক্রিয়ার সামনের সারিতে বা প্রধান চালিকা শক্তি হিসেবে একটি বিশেষ গোষ্ঠীর কথা বলা হয়েছে, আর তারা হল যুব সমাজ। হ্যাঁ, বর্তমান পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে তরুণরা স্থানীয় পর্যায়ে সংঘবদ্ধ হয়ে কাজ করছে। তারা নিজেদের সমবয়সীদেরও উৎসাহিত করছে। কিন্তু এই তরুণদের ভূমিকার কথা তো এমন এক সময় বলা হচ্ছে যখন বিশ্বব্যাপী যুব সমাজের অবস্থা অত্যন্ত নাজুক। একদম ঠিক। রিজওয়ান বার্তার সূত্র মতে চারপাশের পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। সংঘাত, বিশৃঙ্খলা, অর্থনৈতিক বৈষম্য আর গভীর সামাজিক বিভাজন প্রকট হয়ে উঠেছে।
এই ধরনের পরিবেশে একটি তরুণ প্রজন্মের মধ্যে হতাশা বা ক্ষোভ জন্ম নেওয়াটাই তো সবচেয়ে স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, তাই না? অবশ্যই। সাধারণত আমরা দেখি এই ক্ষোভগুলো সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা, ক্যান্সেল কালচার বা সাইবার বুলিংয়ের মাধ্যমে বেরিয়ে আসে। মানুষ তো ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে আর সমাজের নেতিবাচক দিকগুলো নিয়ে একে অপরের উপর দোষ চাপায়। এটাই এখনকার সাধারণ চিত্র। কিন্তু এই দলিলে তরুণদের যে বর্ণনা দেওয়া হয়েছে তা আমাকে ভিন্ন একটি মেকানিজমের কথা মনে করিয়ে দেয়। এটি অনেকটা ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপারদের কাজের মতো। দারুণ একটা অ্যানালজি। কিভাবে? মানে যখন কোনো পুরনো সিস্টেমে বিশাল কোনো বাগ বা ত্রুটি দেখা দেয়, তখন এই ডেভেলপাররা কেবল ফোরামে বসে অভিযোগ করে না যে সিস্টেমটা কতটা খারাপ। তারা নীরবে একসাথে বসে নতুন কোড লিখতে শুরু করে। বাহ, সুন্দর বলেছেন। এখানকার তরুণরাও ঠিক সেই কাজটাই করছে। তারা পুরনো ভেঙে পড়া সামাজিক ব্যবস্থা সমালোচনা করে সময় নষ্ট না করে নিজেদের এলাকায় নতুন সামাজিক কাঠামোর কোড লিখছে। এই ওপেন সোর্স অ্যানালজিটি এখানকার পরিস্থিতির সাথে চমৎকারভাবে মিলে যায়। সূত্র বলছে, চারপাশের এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও এই তরুণরা সমালোচনা বা নিন্দা করার প্রলোভন এড়াতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, যেটা আজকালকার দিনে খুব কঠিন। কারণ একটি সংঘাতময় বিশ্বে বসে সবকিছুর সমালোচনা করা বা দোষ ধরা হলো সবচেয়ে সহজ কাজ। এটি কোনো গঠনমূলক পরিবর্তন আনে না। নিন্দার পরিবর্তে গঠনমূলক কাজের দিকে মনোযোগ দেওয়া একটি অত্যন্ত সুশৃঙ্খল, গভীর চিন্তাপ্রসূত এবং অনেক বেশি কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই তরুণরা এই মানসিক পরিপক্কতা কোথায় পাচ্ছে? প্রতিদিন যখন চোখের সামনে বৈষম্য আর সংঘাত দেখা যায়, তখন এই গঠনমূলক থাকার শক্তি ধরে রাখা তো চারটিখানি কথা নয়। দ্য ইউনিভার্সাল হাউস অব জাস্টিস তাদের বার্তায় স্পষ্ট করেছে যে এই তরুণরা একটি বৃহত্তর আধ্যাত্মিক এবং সামাজিক লক্ষ্যের সাথে যুক্ত। আচ্ছা। তারা বুঝতে পেরেছে যে সমাজের পুরনো ভাঙা কাঠামো নিয়ে কেবল অভিযোগ করলে কোনো সমাধান আসবে না। এর বদলে তারা যদি পাড়ায় পাড়ায় শিশুদের জন্য ক্লাস করায়, জুনিয়র ইউথ বা কিশোরদের জন্য গঠনমূলক কর্মসূচির আয়োজন করে, তবে সেটি একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে। শেকড় থেকে পরিবর্তন। দ্য ইউনিভার্সাল হাউস অব জাস্টিস এই তরুণদের প্রশংসা করছে, কারণ তারা বিশাল সামাজিক বাধাগুলোর চারপাশে গঠনমূলক পথ খুঁজে বের করছে। এটি প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা পেলে যুব সমাজ কেবল ভবিষ্যৎ নয়, বরং বর্তমান সমাজের সবচেয়ে কার্যকর শক্তিতে পরিণত হতে পারে। এই দীর্ঘমেয়াদী পরিবর্তন এবং গঠনমূলক মানসিকতার আলোচনা আমাদের আজকের সবচেয়ে গভীর এবং সংবেদনশীল অংশে নিয়ে আসে। হ্যাঁ, আমরা যদি এই পুরো প্রক্রিয়ার জ্বালানি বা শক্তির উৎসের কথা বলি, তবে আলোচনার এই চূড়ান্ত পর্বে আমাদের আশা বা হোপ এর ধারণাটি নিয়ে কথা বলতেই হয়। দলিলে আব্দুল বাহারের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। হ্যাঁ, যেখানে তিনি ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে আশার সঞ্চারক বা দ্য কজ অফ হোপ টু দ্য ডিসপ্যারিং সোল হতে বলেছেন। বর্তমানে এই অন্ধকার এবং অনিশ্চিত বিশ্বে যেখানে প্রতিদিন কেবল খারাপ খবর শোনা যায়, সেখানে আশা সত্যিই একটি অত্যন্ত দুর্লভ সম্পদে পরিণত হয়েছে। আর এই আশার ধারণাকে কেবল একটি বিমূর্ত দর্শন হিসেবে রাখা হয়নি। রিজওয়ান বার্তায় এর সবচেয়ে উজ্জ্বল ও বাস্তব দৃষ্টান্ত হিসেবে ক্রেডল অফ দ্য ফেথ বা বিশ্বাসের জন্মস্থানের অনুসারীদের কথা বলা হয়েছে, যা ঐতিহাসিকভাবে ইরানকে নির্দেশ করে, তাই তো? ঠিক। সূত্র স্পষ্টভাবে উল্লেখ করছে যে সেখানকার অনুসারীরা দশকের পর দশক ধরে চরম ও নিরলস রাষ্ট্রীয় নিপীড়ন এবং অবিচার সহ্য করে আসছে। কিন্তু এত দীর্ঘ সময় ধরে চরম প্রতিকূলতার মধ্যে থাকার পরেও তারা তাদের নীতিতে অটল, সুশৃঙ্খল এবং স্থিতিস্থাপক, মানে অত্যন্ত রেজিলিয়েন্ট রয়েছে। দেখুন, যখন চারপাশের পরিস্থিতি ভালো থাকে, অর্থনীতি চাঙা থাকে, সমাজে শান্তি থাকে, তখন আশাবাদী হওয়া খুব একটা কঠিন কাজ নয়। একদমই না। কিন্তু একটু বিশ্লেষণ করলে দেখা যায়, দশকের পর দশক ধরে যখন কোনো গোষ্ঠীর ওপর রাষ্ট্রীয়ভাবে নিরলস নিপীড়ন চালানো হয়, তাদের মৌলিক অধিকার খর্ব করা হয়, তখন সাধারণত মনস্তাত্ত্বিকভাবে তাদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ অথবা প্রতিশোধাস্পৃহা জন্ম নেয়। এটাই তো মানব চরিত্রের স্বাভাবিক প্রবৃত্তি। ঠিক, কিন্তু দলিলের ভাষ্য অনুযায়ী এই সম্প্রদায়টি কেবল নিজেদের কোনোমতে টিকিয়েই রাখছে না, তারা অন্য দেশগুলোর বিশ্বাসীদের অগ্রগতি থেকেও শিখতে বদ্ধপরিকর। আরও অবাক করার মতো বিষয় হল, তারা নিজেদের দেশের সাধারণ নাগরিকদের সেবা করতে এবং তাদের সান্ত্বনা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সত্যি অসাধারণ। যারা নিজেরাই নিগৃহীত,
তারা কিভাবে অন্যদের জন্য বিশ্বজুড়ে আশা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে। এই অবিশ্বাস্য মানসিক শক্তির পেছনের মেকানিজমটা আসলে কি? এই স্থিতিস্থাপকতার মেকানিজম বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে এই আশা কোনো সাধারণ বা অন্ধ আশাবাদ নয়। এটি এমন কোনো ধারণা নয় যে বসে থাকলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। তাহলে এর ভিত্তিটা কি? এর ভিত্তি হল মানবজাতির ঐক্যের প্রতি তাদের গভীর এবং অবিচল বিশ্বাস। তারা অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে অন্ধকারের জবাব আরও অন্ধকার দিয়ে দেওয়া যায় না। মানে নিপীড়নের জবাব যদি প্রতিহিংসা বা সহিংসতা দিয়ে দেয়া হয়, তবে তা কেবল বিভাজন আর ধ্বংসের চক্রকেই অনন্তকাল ধরে উস্কে দেবে। একদম ঠিক ধরেছেন। তার মানে তারা প্রতিহিংসার এই অবিরাম চক্রটি ভাঙতে চাইছে। হ্যাঁ, তারা সচেতনভাবে সহমর্মিতা এবং সেবার পথ বেছে নিয়েছে, যা প্রতিহিংসার চক্রকে অকার্যকর করে দেয়। দলিলে স্পষ্টভাবে বলা হয়েছে যে পবিত্র উপাসনালয়গুলো থেকে পাওয়া প্রার্থনার শক্তি এবং ঐশ্বরিক সহায়তার ওপর নির্ভরতা তাদের এই কঠিন যাত্রায় অবিচল রাখে। ও, বুঝতে পারছি। এটি এমন এক ধরনের আশা যা বাহ্যিক বা রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, যা তাদেরকে বাইরের চরম নিপীড়নের মাঝেও শান্ত, সুশৃঙ্খল এবং গঠনমূলক থাকতে সাহায্য করে। এই পুরো আলোচনাটি সত্যি অনেকগুলো প্রচলিত ধারণাকে ভেঙে দেয়। আমরা দেখলাম যে এই দলিলের মাধ্যমে আমরা কেবল কিছু শুষ্ক নীতিবাক্য পড়িনি, বরং একটি বৈশ্বিক সম্প্রদায়ের বেঁচে থাকার এবং বেড়ে ওঠার মেকানিজম বোঝার চেষ্টা করেছি। আমরা দেখলাম কিভাবে তারা থার্ড মাইলস্টোন ক্লাস্টারের মাধ্যমে তত্ত্বের গণ্ডি পেরিয়ে একটি বাস্তব জীবনধারা বা স্বয়ংক্রিয় শেখার চক্র গড়ে তুলছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করেছি কিভাবে সমাজের বৃহত্তর অংশের সাথে তাদের এই সম্পৃক্ততা কাজ করে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া কেবল একসাথে শেখার মানসিকতা নিয়ে কাজ করার কারণে তারা অনেক বেশি কার্যকরভাবে সমাজের সব স্তরের মানুষের সাথে মিশতে পারছে। আর আমরা দেখলাম তরুণ প্রজন্মের সেই অবিশ্বাস্য গঠনমূলক ভূমিকার কথা। চারদিকের বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক বৈষম্যের মধ্যেও তারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়ার সহজ পথ বেছে না নিয়ে ওপেন সোর্স ডেভেলপারদের মতো নীরবে সমাজের জন্য নতুন কাঠামো তৈরি করছে। একদম। আর পরিশেষে চরম প্রতিকূলতায় আসার সেই দুর্লভ মেকানিজম, দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েও কিভাবে একটি গোষ্ঠী প্রতিহিংসার চক্র ভেঙে সহমর্মিতা এবং সেবার মাধ্যমে বিশ্বের বুকে আসার আলো হয়ে জ্বলতে পারে, তা সত্যি একটি শিক্ষণীয় বিষয়। আসলে এই তথ্যসূত্রগুলোর বিশ্লেষণ আমাদের মনে করিয়ে দেয় যে তাত্ত্বিক জ্ঞান তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন তা মানুষের বাস্তব অভিজ্ঞতার সাথে যুক্ত হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবসময় বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র বা রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন হয় না, বরং একটি সুস্পষ্ট রূপরেখা, অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত শেখার মানসিকতা এবং নিঃস্বার্থ সেবার ইচ্ছায় যে কোনো সমাজকে শেকড় থেকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে চলুন একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে নিজেদের প্রাত্যহিক জীবনের সাথে মিলিয়ে দেখি। আমরা এমন একটি সম্প্রদায়ের কথা জানলাম যারা দশকের পর দশক ধরে চরম রাষ্ট্রীয় নিপীড়ন আর অবিচারের শিকার হয়েও প্রতিশোধের কথা না ভেবে কেবল নিজেদের দেশের মানুষের প্রতি সহমর্মিতা আর আশা জাগানোর কাজ করে যাচ্ছে। এবার নিজেদের জীবনের দিকে তাকানো যাক। দৈনন্দিন জীবনে যখন আমরা অফিসে কারোর সাথে ছোটখাটো মতবিরোধে জড়াই, ট্রাফিক জ্যামে মেজাজ হারাই অথবা সোশ্যাল মিডিয়ায় অচেনা কোনো মানুষের সামান্য ভিন্ন মতের কারণে তীব্র তর্কে লিপ্ত হই, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? আমরা তো খুব সহজেই ক্ষুব্ধ হয়ে উঠি। ঠিক, আমরা খুব দ্রুত আক্রমণাত্মক আচরণ করি। অথচ এই চরম সহনশীলতা এবং নিঃস্বার্থ সেবার মডেলটি আমাদের সামনে একটি নীরব আয়না তুলে ধরে। এটি আমাদের ভাবতে বাধ্য করে যে যারা সত্যিকারের অস্তিত্বের সংকটে থেকেও এতটা গঠনমূলক থাকতে পারে, তাদের তুলনায় আমাদের প্রাত্যহিক জীবনের এই ক্ষোভগুলো কতটা ভিত্তিহীন। আসলেই ভাববার মতো বিষয়। প্রতিকূল পরিস্থিতিতে গঠনমূলক থাকার এই চর্চা কি কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য, নাকি এটি এই অস্থির পৃথিবীতে আমাদের সবারই ব্যক্তিগতভাবে টিকে থাকার এবং বিকশিত হওয়ার সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে? এই প্রশ্নটি নিয়েই আজ শেষ করছি।
নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরে যাওয়ার অপেক্ষায় রইলাম।